দীর্ঘ 4 মাস পর আমেরিকা বিরোধী স্লোগানের মধ্য দিয়ে মুখরিত হল ইরানের ন্যাশনাল পার্লামেন্ট মজলিস। মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন দেশটির আইন প্রণেতারা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়ে কঠিন প্রতিশোধের শপথ নেন তারা। এদিন ওয়াশিংটনের বিরুদ্ধে প্রকাশ্যের প্রতিশোধের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো পার্লামেন্ট ভবন। এই সময় দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির লিখিত বার্তা পড়ে শোনান ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। লিখিত বার্তায় একটি তালিকা তুলে ধরে প্রয়াত নেতার হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতি পড়ে শোনান ডেপুটি স্পিকার। ইরানি জাতির উদ্দেশ্যে আমি যে বার্তাটি দিচ্ছি তা স্পিকার, প্রেসিডিয়াম এবং সব প্রতিনিধিদের পক্ষ থেকে পাঠ করা হচ্ছে। আমাদের ইমামের প্রতিটি বার্তার প্রতি আমরা অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। উপর থেকে নিচ পর্যন্ত যেসব অপরাধীদের নাম এই তালিকায় রয়েছে তারা শান্তিতে বিছানায় মরার যে স্বপ্ন দেখছে তা কোনোদিনই পূরণ হবে না। এটি আমার বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না। আমরা এখানে থাকি বা না থাকি, এই অঙ্গীকার পূরণ হবেই। ডেপুটি স্পিকার হামিদ রেজা বলেন, খুব শীঘ্রই বিশ্বজুড়ে থাকা স্বাধীনতাকামী ব্যক্তিরা তাদের প্রিয় নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধে ঐশ্বরিক দায়িত্বের একটি অংশ বাস্তবায়ন করবে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় চলমান সংঘাত অব্যাহত রয়েছে। দিনভর পাল্টাপাল্টি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে তেহরান, ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজ প্রকাশ করে ইরানের IRGC জানায়, বাহরাইনে এদিন আমেরিকান সামরিক ঘাঁটি জুয়াফারে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সেখানে বেশ কয়েকটি অস্ত্রাগার, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং আমেরিকান বাহিনীর একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে তেহরান। একই সাথে সকালে রাজধানী মামাতেও বিস্ফোরণের ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সাথে হরমুজ প্রণালীতে ট্রাফিকের নিয়ম অমান্য করার অভিযোগে নরওয়ের একটি তেলবাহী ট্যাঙ্কার স্টোল্ড ম্যাগনেসিয়ামে আঘাত হেনে বিকল করে দেওয়ার দাবি করে তেহরান। এছাড়া ইউনাইটেড আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারেও হামলা চালানো হয়। অন্যদিকে একের পর এক ইরানি উপকূলীয় শহরে সর্বাত্মক হামলা চালিয়েছে US সেন্ট্রাল কমান্ড। মধ্যরাত থেকে এদিন বিকেল পর্যন্ত ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আবাদানে দেশটির প্রাচীন তেল শোধনাগার এবং কিশ দ্বীপে বিমান হামলা চালিয়েছে সেন্টকম। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলে জানিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই পরাশক্তির এই মরণপণ লড়াইয়ে বিশ্ব অর্থনীতিতে আবারও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক ধাক্কায় প্রায় 8% বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $81 উপরে। দীর্ঘ 4 বছরের নীরবতার পর ইয়েমেনে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। রাজধানী সানার বিমানবন্দরে হামলাকে কেন্দ্র করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সরকারের পৃষ্ঠপোষক সৌদি আরবের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে হুথি বিদ্রোহীরা। সোমবার রাতে সৌদি আরবের আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। সানায় হুথি ডেলিগেট ও স্থানীয় নাগরিকদের বহনকারী একটি ইরানি বিমান অবতরণে বাধা দেয়ার রিয়াদের ওপর অভিযোগ তুলেছে হুথিরা। সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল অসুস্থ রোগী এবং আটকে পড়া মানুষের মানবিক ফ্লাইটগুলো বন্ধ করা। আর সৌদি আরবের এই অপরাধমূলক আগ্রাসনের জবাবে আমরা সশস্ত্র বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। তবে ইয়েমেনের কেন্দ্রীয় সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, হুথি মিলিশিয়াদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে দীর্ঘদিনের অবরোধ ভেঙে ইরানি একটি বিমান অবতরণে বাধা দেয় ইরানের জাতীয় সরকার। প্রেসিডেন্ট বাশার আল-আলামি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সানার রানওয়েতে বিমান হামলার কথা জানালেও হুথিরা এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করে। পাল্টাপাল্টি এই হামলার মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সানায় বিক্ষোভ করেছে হুথি সমর্থকরা।
এই হামলাগুলো অত্যন্ত বর্বর একটি আক্রমণ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এত যুদ্ধ, সংকট আর অবরোধের পর এই পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য। তারা যেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরাও ঠিক সেইভাবে তাদের উপর পাল্টা আঘাত করব। আমাদের দেশের বিরুদ্ধে এটি একটি নৃশংস আগ্রাসন। আমরা চুপ করে বসে থাকব না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘ 11 বছর ধরে আমরা সৌদির বোমা আর বিমান হামলা সহ্য করে আসছি, কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। অন্যদিকে সানা বিমানবন্দরে নামতে না পারলেও বিতর্কিত ইরান বিমান মাহান এয়ার শেষ পর্যন্ত লোহিত সাগর উপকূলের হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ 1 দশক ধরে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে অবরোধ আরোপ করে রেখেছে ইয়েমেনের কেন্দ্রীয় সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরানের সমর্থনে গত সপ্তাহ থেকে দীর্ঘদিনের সেই অবরোধ ভাঙার চেষ্টা করে আসছে হুথি গোষ্ঠী। ফলে 2022 সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেঙে হুথি গোষ্ঠীর সাথে দেশটির কেন্দ্রীয় সরকার ও সৌদি আরবের মাঝে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের ইতিহাসে রাশিয়ার খাদ্যশস্য বাণিজ্যের ওপর এবার সবচেয়ে বড় আঘাতটি এসেছে। সোমবার রাতে আজভ সাগরে রাশিয়ার জলসীমায় ঢুকে রাতভর বিধ্বংসী ড্রোন অভিযান চালায় কিয়েভ বাহিনী। ইউক্রেনিয়ান ড্রোন ফোর্সের কমান্ডার দাবি করেছেন তাদের ড্রোন রাশিয়ার অন্তত 11টি বাণিজ্যিক জাহাজে সফলভাবে আঘাত এনেছে। রয়টার্সের সূত্র মতে এই হামলার পর রাশিয়ার শস্য রপ্তানির প্রায় 25% যে রুট দিয়ে যায়, সেই আজভ সাগর ও কার্চ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। বাণিজ্যিক জাহাজগুলো ভেতরে আটকা পড়ায় রাশিয়ার বৈশ্বিক শস্য সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। অর্থনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর কিয়েভ প্রশাসনের ওপর ক্ষোভে ফেটে পড়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, বেসামরিক জাহাজে ইউক্রেনিয়ানদের এই হামলা সাধারণ জলদস্যুতার চেয়েও বড় অপরাধ এবং এটি পরিষ্কার সন্ত্রাসবাদ। একই সাথে তিনি অভিযোগ করেন, রাশিয়ার ক্ষতি করতে কিয়েভ এখন আন্তর্জাতিক চরমপন্থীদের সাথে হাত মেলাচ্ছে। ইউক্রেনিয়ান প্রশাসন যা করছে তা জলদস্যুতাকেও ছাড়িয়ে গেছে। জলদস্যুরা অন্তত লুটপাট করে মালামাল নিজেদের জন্য রাখে, কিন্তু এখানে তাদের বা অন্য কারো কোনো লাভ হচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য হলো ক্ষতি করা এবং মানুষকে ভয় দেখানো। এটা স্রেফ সন্ত্রাসবাদ, এর বাইরে কিছুই না। এমনকি আফ্রিকার বৈধ সরকারগুলোকে উৎখাত করতে চাওয়া উগ্রপন্থী এবং আন্তর্জাতিকভাবে নিন্দিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথেও তারা জোট বাঁধছে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, বিশেষ করে পোল্যান্ডের বিদ্যুৎ গ্রিডে সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এই অভিযোগকে প্রমাণহীন দাবি করার পাশাপাশি রাশিয়ার জাতীয় মেসেজিং অ্যাপ ম্যাক্সের ওপর ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞাকে গণতন্ত্র বিরোধী ও স্বৈরাচার বলে আখ্যা দেন তিনি। ইউরোপিয়ান দেশগুলোতে সাইবার হামলার পেছনে রাশিয়া জড়িত থাকার অভিযোগ আমরা গ্রহণ করি না। বছরের পর বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হচ্ছে যা ভিত্তিহীন এবং কোনো প্রমাণ নেই। আর একটি মেসেজিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা দেয়া হাস্যকর। এটি ইউরোপিয়ানদের দমনমূলক ও অগণতান্ত্রিক মনোভাবেরই বহিঃপ্রকাশ। এদিকে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ মন্তব্য করেছিলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা কাঠামো তৈরির আলোচনা থেকে রাশিয়াকে সম্পূর্ণ বাইরে রাখতে হবে। ক্রেমলিন এই ধারণাকে সম্পূর্ণ অচল এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্ধগলি বলে মন্তব্য করেছে। জার্মান চ্যান্সেলর মার্জের এই বক্তব্য প্রমাণ করে যে ইইউর অবস্থান কতটা অচল ও অন্ধকার অবস্থায় রয়েছে। রাশিয়াকে অন্তর্ভুক্ত না করে ইউক্রেনের কোনো নিরাপত্তা নিশ্চয়তা তৈরি অসম্ভব। তারা যদি সত্যি এই অবস্থানে অনড় থাকে, তবে তা ইউক্রেনের সংকট সমাধান প্রক্রিয়া থেকে ইউরোপিয়ান দেশগুলো ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবে। মস্কো স্পষ্ট করে দিয়েছে, হাজার হাজার পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অভ্যন্তরীণ প্রযুক্তি ও অর্থনীতি স্বাবলম্বী হয়ে উঠছে। একই সাথে বৈশ্বিক খাদ্য সরবরাহ ও আফ্রিকান দেশগুলোতে মানবিক সহায়তা পাঠাতে রাশিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করে যাবে। তবে ইউরোপিয়ানরা যদি রাশিয়াকে বাদ দিয়ে কোনো একতরফা চুক্তি চাপিয়ে দিতে চায়, তবে তা বিশ্ব রাজনীতিকে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দেবে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিম অংশে অবস্থিত একটি পুলিশ স্টেশনে মঙ্গলবার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে এই হামলায় এক নারী পুলিশ কর্মকর্তা সহ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিশ্চিত করেছে নিহতদের মধ্যে ওই পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন। বরাবরের মতো আইডিএফ দাবি করেছে তারা ওই এলাকায় নির্দিষ্ট সন্ত্রাসীদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। আল শিফা হাসপাতালে মরদেহগুলো নিয়ে আসার পর স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার ভাতিজা বেসামরিক পুলিশ বাহিনীতে কাজ করা একটা সাধারণ তরুণ ছিল। ফালুজা মোড়ে ও যখন নিজের ডিউটি করছিল তখনই ইসরায়েলি ড্রোন থেকে ওকে টার্গেট করা হয়। পুলিশ স্টেশনের এই হামলার কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ গাজার খান ইউনিস থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন শরণার্থী শিবিরের একটি তাঁবুর ভেতর ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ বছর বয়সী শিশু মুয়াতাজ আবু শার নিহত হয়েছে। ঘটনার পর নিহত শিশুর মরদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আমরা একটু নিরাপত্তা চাই, একটা সমাধান চাই। আমরা চাই ওরা এই যুদ্ধ আর শিশুদের ওপর এই গণহত্যা বন্ধ করুক। এই ছোট বাচ্চাটার কি দোষ ছিল? ও তো তাঁবুর ভেতরে ছিল, কাপড় পাল্টাচ্ছিল বাইরে গিয়ে খেলবে বলে। এতটুকু বাচ্চাকে মারার পেছনে দখলদার বাহিনীর কাছে কি কারণ থাকতে পারে? জাতিসংঘের তথ্যানুযায়ী গাজায় নামমাত্র যুদ্ধবিরতি চললেও প্রকৃত অর্থে তা বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ১,১১০ জন প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন, যেখানে সাধারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে ছোট্ট শিশু কারোর জন্যই গাজায় কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। প্যারিসের ঐতিহাসিক শনজেলিজে অ্যাভিনিউতে মঙ্গলবার বসেছিল এক নজিরবিহীন সামরিক মিলন মেলা। ২০২৭ সালে মেয়াদ শেষ হতে যাওয়া ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর শেষ এই বাস্তিল প্যারেডটি রূপ নেয় রাশিয়াকে এক বড় রাজনৈতিক বার্তা দেওয়ার মঞ্চে। প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স সহ প্রায় ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান। রেকর্ড সংখ্যক ৭,৬০০ সেনার এই কুচকাওয়াজে সবচেয়ে বড় আকর্ষণ ছিল কিয়েভের সমর্থনে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিগের প্রায় ৫০০ বিদেশি সেনা সদস্যের মার্চ পাস্ট। সামরিক পোশাকে নিজ নিজ দেশের পতাকা নিয়ে রাজপথে হাঁটেন তারা, যার মধ্যে সবার সামনে থাকা ইউক্রেনিয়ান সেনা দলকে দেখে করতালি দিয়ে স্বাগত জানায় উপস্থিত লাখো জনতা। শুধু রাজপথেই নয়, প্যারিসের আকাশে ফ্রান্স সহ ১১টি ইউরোপিয়ান দেশের যুদ্ধ বিমান এদিন যৌথ ফ্লাইপাস্টে অংশ নেয়। ফ্রান্সের মাটিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইউক্রেনিয়ান কো পাইলটরা ফ্রেঞ্চ পাইলটদের সাথে মিরাজ 2000B যুদ্ধ বিমান উড়িয়ে ইউরোপের যৌথ আকাশ প্রতিরক্ষা শক্তির জানান দেন। এলিসি প্যালেস এই যৌথ আয়োজনকে ইউরোপের কৌশলগত জাগরণের প্রতীক হিসেবে দেখছে। প্যারেড শেষে শনজেলিজের রাজপথে ফ্রেঞ্চ নাগরিকদের মাঝে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। ২০২৭ সালে দায়িত্ব ছাড়তে যাওয়া প্রেসিডেন্ট ম্যাক্রোকে সামনে পেয়ে ধন্যবাদ ম্যাক্রো স্লোগানে মুখরিত করে তোলে উপস্থিত জনতা। ফ্রেঞ্চদের এই ভালোবাসার জবাব দিতে ভিড়ের মাঝে গিয়ে সেলফি ও হাত মেলান ম্যাক্রো ও ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রো। মঙ্গলবার এই কুচকাওয়াজ শেষে বিদায়ের প্রাক্কালে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ম্যাক্রোর উষ্ণ কোলাকুলি বলে দেয় কিয়েভের পেছনে কতটা শক্ত অবস্থানে দাঁড়িয়েছে পশ্চিমা মিত্ররা। আর মঙ্গলবার এই অভূতপূর্ব সামরিক প্রদর্শনীর নেপথ্যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল আগের দিন সোমবার সন্ধ্যায়। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে এলিসি প্যালেসে পশ্চিমা মিত্রদের বিশেষ শীর্ষ বৈঠক ও নৈশভোজে অংশ নেন জেলেনস্কি ও ২৫টি দেশের শীর্ষ নেতারা। রাশিয়ার লাগাতার বিমান হামলা ও তীব্র গোলাবারুদ সংকটের মুখে কিয়েভকে রক্ষায় সেদিন এক যুগান্তকারী প্রতিরক্ষা উদ্যোগের ঘোষণা দেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভের ঘাটতি মেটাতে শুরু হচ্ছে নতুন অ্যান্টি ব্যালিস্টিক প্রোগ্রাম, যার নাম দেয়া হয়েছে ফ্রেয়া। আমেরিকান প্যাট্রিয়ট সিস্টেমের বিকল্প এবং অত্যন্ত সাশ্রয়ী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগামী ১ বছরের মধ্যে যৌথভাবে উৎপাদনে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। এই মুহূর্তে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মতো পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা ইউক্রেনে নেই। এই কারণেই আমরা ফ্রেয়া নামের একটি নতুন অ্যান্টি ব্যালিস্টিক কর্মসূচি শুরু করেছি। এর মাধ্যমে রাজনৈতিক ও শিল্প পর্যায়কে সমন্বয় করে ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। আমরা সবাই আগামী 12 মাসের মধ্যে এই সাশ্রয়ী সিস্টেমটি তৈরি করতে পারি, যা গোটা ইউরোপকে সুরক্ষা দেবে। Тиснути, вбивати, руйнувати, і балістика
তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী আতশবাজি বাতিল করা হলেও সোমবার সন্ধ্যায় আইফেল টাওয়ারের ড্রোন শো এবং মূল প্যারেডের গাম্ভীর্য ছিল অক্ষুণ্ণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।